ক্রোধ। হোমেরের ইলিয়াড শুরুই হয় এই একটা শব্দ দিয়ে। তো চলুন এই মহাকাব্যের গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করা যাক এই ভয়ঙ্কর ক্রোধের উৎস আর তার বিধ্বংসী পরিণতি। ভাবা যায় প্রায় ৩,০০০ বছর পুরনো এই মহাকাব্য। আর এর লাইন সংখ্যা কত জানেন? ১৫,৬৯৩। এটা শুধু পশ্চিমা সাহিত্যের একটা ভিত্তি নয়, আসলে এটা মানুষের রাগ, অভিমান, ভালোবাসা, মানে মানব প্রকৃতিরই এক চিরন্তন গল্প। তো প্রশ্ন হলো, এত বড় একটা লেখা কোথা থেকে শুরু করা যায়, তাই না? আচ্ছা, কোনো চিন্তা নেই, আমরা এর সমস্ত জটিলতা সরিয়ে একদম মূল গল্পের একটা সহজ পরিষ্কার রাস্তা তৈরি করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের যাত্রার ম্যাপ। আমরা শুরু করব সেই রাগ দিয়ে, যা সবকিছুর মূলে। এরপর দেখব দেবতারা কিভাবে খেলায় নামলেন, তারপর এক বন্ধুত্বের মর্মান্তিক শেষ, সেই ভয়ঙ্কর ফাইনাল ডুয়েল, আর একদম শেষে দেখব প্রতিশোধের আগুন কি আদৌ নিভেছিল। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইলিয়াডের গল্প কিন্তু ট্রোজান যুদ্ধের একদম শুরু থেকে আরম্ভ হয় না। না, এটা শুরু হয় যুদ্ধের ১০ম বছরে, যখন সবকিছু প্রায় স্থবির। আর ঠিক তখনই এমন একটা সংঘাত হয় যা একজন মহাবীরের মনে ক্রোধের আগুন জ্বালিয়ে দেয় আর পুরো যুদ্ধের মোড়ই ঘুরিয়ে দেয়। ঘটনাটা হলো, গ্রিকদের প্রধান নেতা অ্যাগেমেমনন কি করলেন? তিনি তাদের সবচেয়ে বড় যোদ্ধা অ্যাকিলিসের কাছ থেকে ব্রিসেইস নামের এক যুদ্ধবন্দিনীকে কেড়ে নিলেন। এখন ব্যাপারটা শুধু একজন নারীকে নিয়ে ছিল না, একদমই না। এটা ছিল অ্যাকিলিসের সম্মানে একটা সরাসরি আঘাত। তার যোদ্ধা হিসেবে যে পরিচয়, সেটার উপর এক ভয়ঙ্কর অপমান। তো এই অপমানের পর অ্যাকিলেস রাগে ফেটে পড়লেন। তিনি শুধু যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে নিলেন না, সাথে তার ভয়ঙ্কর মেরমিডন বাহিনীকেও নিয়ে গেলেন। আর তারপর তিনি তার মা সমুদ্রদেবী থেতিসের কাছে প্রার্থনা করলেন। কি চাইলেন? তিনি চাইলেন যেন দেবরাজ জিউস ট্রোজানদের জিতিয়ে দেন। কেন? যাতে গ্রিকরা হাড়ে হাড়ে টের পায় যে অ্যাকিলেসকে ছাড়া তারা কতটা অসহায়। আর এখানেই আমরা অ্যাকিলেসের জীবনের আসল টানাপোড়েনটা দেখতে পাই। দেখুন, তার সামনে দুটো রাস্তা খোলা ছিল। এক, লম্বা শান্তিতে ভরা একটা জীবন, কিন্তু কেউ তাকে মনে রাখবে না। আর দুই, যুদ্ধে ছোট একটা জীবন, কিন্তু নাম হবে অমর। আর তিনি কোনটা বেছে নিয়েছিলেন? অবশ্যই গৌরব। তার এই কথাগুলোতেই সেটা পরিষ্কার। এই যে ক্লেওস শব্দটা দেখছেন, এটা প্রাচীন গ্রিক যোদ্ধাদের কাছে সবকিছু ছিল। মানে যুদ্ধক্ষেত্রে বীরের মতো লড়ে যে অমর খ্যাতি পাওয়া যায়, সেটাই। এখন অ্যাগামেমনন যখন ব্রিসেইসকে কেড়ে নিলেন, তিনি আসলে অ্যাকিলিসের সম্মানে, মানে তার টিমেতে আঘাত করলেন। আর এই টিমে বা সম্মানই ছিল ক্লেওস বা গৌরবের ভিত্তি। সোজা কথায়, সম্মান নেই তো গৌরবও নেই। আচ্ছা, তাহলে একদিকে মানুষের সংঘাত তো চলছেই, কিন্তু মজার ব্যাপার হলো, ট্রয়ের এই যুদ্ধটা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। একেবারে অলিম্পাসের চূড়া থেকে দেবতারাও নেমে এসেছিলেন। নিজেদের পুরনো ঝগড়া আর পছন্দ অপছন্দ নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এখানে দেখলেই পরিষ্কার বোঝা যায় দেবতারা কিভাবে দুই দলে ভাগ হয়ে গিয়েছিলেন। একদিকে হেরা আর অ্যাথেনা, যারা প্যারিসের ওপর রেগে গিয়ে ট্রোজানদের চোখে দেখতে পারতেন না। আর অন্যদিকে অ্যাপোলো আর আফ্রোদিতি, যারা ছিলেন ট্রয়ের কট্টর সমর্থক। আর তাদের এই টানা হ্যাচড়া যুদ্ধটাকে আরও অনেক বেশি জটিল আর ভয়ঙ্কর করে তুলেছিল। আর অ্যাকিলিস যেই না যুদ্ধক্ষেত্র থেকে সরে গেলেন, পুরো খেলার চিত্রটাই পাল্টে গেল। জিউস তার কথা রাখলেন। ট্রোজান রাজকুমার মহান হেক্টর, তার নেতৃত্বে ট্রোজানরা হয়ে উঠল অপ্রতিরোধ্য। তারা গ্রিকদের একেবারে পিছু হটিয়ে তাদের জাহাজের কাছে কোণঠাসা করে ফেলল। অবস্থা এমন যে গ্রিকদের পরাজয় তখন সময়ের অপেক্ষা মাত্র। গ্রিকদের এই ভয়াবহ পরিস্থিতি, এটাই গল্পের সবচেয়ে করুণ, সবচেয়ে হৃদয় বিদারক একটা অধ্যায়ের জন্ম দেয়। এমন একটা অধ্যায় যেখানে বন্ধুত্বের জন্য কড়া একটা ভুলের মাসুল জীবন দিয়ে চোকাতে হয়। তো কি হয়েছিল? অ্যাকিলেসের সবচেয়ে কাছের বন্ধু প্যাট্রোক্লাস গ্রিকদের এই দুর্দশা আর দেখতে পারছিলেন না। তিনি অ্যাকিলিসের কাছে গিয়ে অনুরোধ করলেন যেন তাকে অ্যাকিলিসের বর্ম পরে যুদ্ধ করতে দেওয়া হয়। অ্যাকিলিস রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, ট্রোজানদের বেশি দূর তাড়া করা যাবে না। কিন্তু যুদ্ধের মাঠে নেমে প্যাট্রোক্লাস সেই শর্তের কথা ভুলে গেলেন। তিনি জয়ের নেশায় এগিয়ে গেলেন, আর ঠিক তখনই তার নিয়তি লেখা হয়ে গেল। দেবতা অ্যাপোলো তাকে হতভম্ব করে দিলেন, আর সেই সুযোগে হেক্টর তাকে হত্যা করলেন। প্যাট্রোক্লাসের মৃত্যুর খবরটা অ্যাকিলিসের কাছে বজ্রপাতের মতো এসে পড়ল। তার সেই অ্যাগামেমননের ওপর রাগ, নিজের সম্মান নিয়ে অহংকার, সবকিছু এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল। আর সেই শূন্যস্থানটা পূরণ করল কি জানেন? তীব্র, অসহ্য শোক আর হেক্টরের ওপর প্রতিশোধ নেওয়ার এক ভয়ঙ্কর, সর্বগ্রাসী ইচ্ছা। এখন যে অ্যাকিলিসকে আমরা দেখছি, সে আগের অ্যাকিলিস নয়। এ এক অন্য মানুষ। সে আর সম্মানের জন্য লড়ছে না, তার একটাই লক্ষ্য, প্রতিশোধ।
অ্যাগামেমননের সাথে তার ঝগড়া মিটে গেল, তার মা থেতিসের কথায় স্বয়ং হেপাইস্তোস তার জন্য নতুন দৈব বর্ম বানিয়ে দিলেন। আর সেই বর্ম পরে অ্যাকিলিস যখন যুদ্ধক্ষেত্রে ফিরলেন, তিনি যেন ছিলেন এক মূর্তিমান ঝড়। অ্যাকিলিসের সেই ভয়ঙ্কর রূপ দেখে ট্রোজান সেনাবাহিনীতে রীতিমতো হাহাকার পড়ে গেল, সবাই ছত্রভঙ্গ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল স্বয়ং হেক্টর, যিনি প্রতিজ্ঞা করেছিলেন অ্যাকিলিসের মুখোমুখি হবেন, তিনিও তাকে দেখে ভয় পেয়ে গেলেন। আর নিজের জীবন বাঁচাতে তিনি দৌড় শুরু করলেন। আর এরপরই শুরু হয় সেই আইকনিক দৃশ্যটা। ট্রয় নগরীর বিশাল দেয়ালের নিচে অ্যাকিলেস এক শিকারী বাজের মতো তাড়া করছেন হেক্টরকে। আর দুই শিবিরের সৈন্যরা, এমনকি অলিম্পাসের দেবতারাও, সবাই যেন দমবন্ধ করে দেখছে এই দুই মহাবীরের ভাগ্য নির্ধারণী দৌড়। কিন্তু শেষমেশ খেলাটা আর সমানে সমানে রইল না। দেবী অ্যাথেনা একটা চাল চাললেন। তিনি হেক্টরের ভাই দেইফোবুসের রূপ ধরে তার সামনে এলেন আর তাকে লড়াই করার জন্য উস্কে দিলেন। বেচারা হেক্টর ভাই ভেবে তাকে বিশ্বাস করে ঘুরে দাঁড়ালেন আর নিজের নিয়তির মুখোমুখি হলেন। এখানে একটা বড় ব্যাপার ছিল। হেক্টরের গায়ে যে বর্মটা ছিল ওটা আসলে অ্যাকিলিসেরই পুরনো বর্ম। তাই অ্যাকিলিস ঠিক জানতেন ওটার দুর্বল জায়গা কোনটা। আর সেই সুযোগটা নিয়েই তিনি তার বর্ষাটা সোজা হেক্টরের গলার অরক্ষিত অংশে ছুঁড়ে মারলেন। ট্রয়ের সবচেয়ে বড় বীরের সেখানেই পতন ঘটল। কিন্তু মরার আগেও হেক্টর অ্যাকিলিসকে একটা কথা মনে করিয়ে দিয়ে গেলেন, যে তার নিজের মৃত্যুও খুব দূরে নয়। হেক্টরের এই শেষ কথাগুলো একটা ভবিষ্যৎবাণীর মতো, যা অ্যাকিলিসের এত বড় জয়ের ওপরেও একটা গভীর কালো ছায়া ফেলে দিয়ে যায়। কিন্তু প্রতিশোধের আগুন কি নিভল? না, হেক্টরকে মেরেও অ্যাকিলিসের রাগ এতটুকুও কমল না। তিনি যা করলেন তা আরও ভয়ঙ্কর। তিনি হেক্টরের মৃতদেহ নিজের রথের পেছনে বেঁধে দিনের পর দিন ট্রয়ের দেয়ালের চারপাশে সেটাকে টেনে হিচড়ে নিয়ে বেড়ালেন। এটা ছিল এক চরম ভয়াবহ অপমান। অবশেষে দেবতারা হস্তক্ষেপ করলেন। তাদের সাহায্যে ট্রয়ের বৃদ্ধ রাজা প্রিয়াম গভীর রাতে একা একা শত্রু শিবিরে ঢুকলেন। একবার ভাবুন দৃশ্যটা। তিনি সোজা গিয়ে দাঁড়ালেন তার ছেলের হত্যাকারী অ্যাকিলিসের সামনে, আর তার পায়ে পড়ে নিজের ছেলের মৃতদেহটা ভিক্ষা চাইলেন। এটা সাহিত্যের সবচেয়ে করুণ, সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা। আর প্রিয়ামের দিকে তাকিয়ে অ্যাকিলিসের হঠাৎ নিজের বাবার কথা মনে পড়ে গেল। তিনি বুঝতে পারলেন একদিন তার বাবাও ঠিক এভাবে তার জন্য কাঁদবেন। আর তখন সেই মুহূর্তে দুই শত্রু, একজন পুত্রহারা বাবা আর একজন বন্ধুহারা যোদ্ধা, একসাথে বসে নিজেদের হারানোর দুঃখে কাঁদলেন। আর সেই সহানুভূতির অশ্রুতে অ্যাকিলিসের ভেতরের সে ভয়ঙ্কর ক্রোধের আগুনটা অবশেষে নিভে গেল। আর এখানেই ইলিয়েডের বিশেষত্ব। মহাকাব্যটা কিন্তু ট্রয়ের পতন বা গ্রিকদের বিজয়ের গল্প বলে শেষ হয় না। না, এটা শেষ হয় হেক্টরের সম্মানজনক শেষকৃত্য দিয়ে। আর আমাদের সামনে একটা বিরাট প্রশ্ন রেখে যায়। অ্যাকিলিসের ক্রোধের কারণে যে এত ধ্বংস, এত মৃত্যু হল, তার শেষে এই এক ঝলক মানবিকতা কি সেই সব ক্ষতির মূল্য দিতে পারে? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।